ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে যারা কেবল একটি শাসন ব্যবস্থার পরিবর্তন করেন না, বরং একটি জাতির পরিচয় ও ভৌগোলিক অখণ্ডতার স্থপতি হিসেবে অমর হয়ে থাকেন। মধ্যযুগে বাংলার ইতিহাসে তেমনই এক অবিস্মরণীয় ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। চতুর্দশ শতাব্দীর অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে বিচ্ছিন্ন ও খণ্ডবিখণ্ড বাংলাকে একসুতায় গেঁথে যিনি শাহী বাঙালিয়ান বা বাঙালিদের সুলতান উপাধিতে ভূষিত হয়েছিলেন, তিনি কেবল একটি রাজবংশের প্রতিষ্ঠাতাই ছিলেন না, বরং স্বাধীন ও সার্বভৌম বাংলার প্রকৃত রূপকারও ছিলেন। তার হাত ধরেই সূচিত হয়েছিল বাংলার স্বর্ণযুগ, যা দীর্ঘকাল এই অঞ্চলকে দিল্লির শাসন থেকে মুক্ত রেখে এক অনন্য আত্মপরিচয় দান করেছিল। শামসুদ্দীন ইলিয়াস শাহের উত্থান এক রোমাঞ্চকর রাজনৈতিক পরিক্রমার ফসল। ইরানের সিস্তান অঞ্চলে তার আদিনিবাস হলেও ভাগ্যের অন্বেষণে তিনি দিল্লি হয়ে বাংলায় পাড়ি জমান। তৎকালীন বাংলার শাসক ইজ্জউদ্দিন ইয়াহিয়ার অধীনে সাতগাঁয়ে কর্মজীবন শুরু করেন তিনি। 1338 খ্রিস্টাব্দে ইজ্জউদ্দিন ইয়াহিয়ার মৃত্যুর পর যেই শূন্যতার সৃষ্টি হয়, ইলিয়াস শাহ অত্যন্ত বিচক্ষণতা ও সাহসিকতার সাথে তা পূরণ করেন। 1342 খ্রিস্টাব্দে তিনি নিজেকে সাতগাঁয়ের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। তবে তার উচ্চাকাঙ্ক্ষা কেবল একটি ক্ষুদ্র জনপদে সীমাবদ্ধ ছিল না, তার লক্ষ্য ছিল বিভিন্ন জনপদকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলা। তৎকালীন বাংলা ছিল লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও এই তিনটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। ইলিয়াস শাহ জানতেন দিল্লির তুগলক সুলতানদের প্রভাব রুখতে হলে এই তিনটি অঞ্চলের ঐক্য অপরিহার্য। সাতগাঁওকে ভিত্তি করে তিনি একে একে লখনৌতি এবং সবশেষে 1352 খ্রিস্টাব্দে সোনারগাঁও জয় করেন। ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করার মাধ্যমে বাংলার এই ঐতিহাসিক একীকরণ সম্পন্ন হয়। বাংলার ইতিহাসে প্রথমবারের মতো লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও একই পতাকা তলে চলে আসে। এই অখণ্ড ভূখণ্ডকেই তিনি বাঙালাহ নামে অভিহিত করেন, যা আধুনিক বাংলার ভৌগোলিক ও রাজনৈতিক ভিত্তি স্থাপন করেছিল। বাংলার এই ক্রমবর্ধমান শক্তি দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলককে উদ্বিগ্ন করে তোলে। বাংলাকে পুনরায় দিল্লির অধীনে আনার লক্ষ্যে 1353 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলক এক বিশাল বাহিনী নিয়ে বাংলা আক্রমণ করেন। ইলিয়াস শাহ তখন এক অসামান্য প্রতিরক্ষা কৌশল গ্রহণ করেন। তিনি যুদ্ধে লিপ্ত না হয়ে একটি দুর্গে আশ্রয় গ্রহণ করেন। দুর্গটির নাম ছিল একডালা দুর্গ। দিল্লির বাহিনী দীর্ঘকাল দুর্গ অবরোধ করে রাখলেও ইলিয়াস শাহের ধৈর্য ও কৌশলের কাছে তারা নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত বর্ষার আগমন এবং ইলিয়াস শাহের প্রবল প্রতিরোধের মুখে ফিরোজ শাহ তুগলক সন্ধি করতে বাধ্য হয়েছিলেন। এই সন্ধির মাধ্যমে দিল্লি সালতানাত বাংলার স্বাধীনতাকে মেনে নিয়েছিল এবং ইলিয়াস শাহ একজন স্বাধীন সার্বভৌম শাসক হিসেবে স্বীকৃতি অর্জন করেছিলেন। ইলিয়াস শাহ বাংলার বাইরেও রাজ্যসীমা বৃদ্ধির জন্য অভিযান প্রেরণ করেন। তারিকি ফিরিস্তা ও তবকাতি আকবরীতে উল্লেখ আছে যে ইলিয়াস শাহ জাজনগর আক্রমণ করে চিল্কা নদের সীমা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন এবং বহু ধনসম্পদ করায়ত্ত করেছিলেন। এই বিজয়ে উদ্বুদ্ধ হয়েই ইলিয়াস শাহ পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ বিহার জয় করেন। বিহারের মালিক ইব্রাহিম বায়ুর সমাধি ভবনের থেকে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় ইব্রাহিম বায়ু 753 হিজরির 13ই জিলহজ তারিখে মৃত্যুবরণ করেন। কারো কারো মতে ইলিয়াস শাহের আক্রমণের কারণেই ইব্রাহিম বায়ু মৃত্যুবরণ করেছিলেন। সিরাত-ই-ফিরোজ শাহী নামক সমসাময়িক গ্রন্থ থেকে জানা যায় ইলিয়াস শাহ আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে চম্পারণ, গোরক্ষপুর ও কাশী জয় করে এক বিশাল ভূখণ্ড তার রাজ্যভুক্ত করেছিলেন এবং বাহরাইনের শায়েখ মাসুদ গাজীর সমাধিতে গিয়ে দুইবার ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এছাড়াও ইলিয়াস শাহ 1357 খ্রিস্টাব্দে কামরূপ আক্রমণ করে তখনকার শাসনকর্তা ইন্দ্র নারায়ণকে পরাজিত করে কামরূপ জয় করেন এবং ত্রিপুরা রাজার পুত্র রত্নদাকে ত্রিপুরা সিংহাসন লাভে সহযোগিতা করেন।
তারই পৃষ্ঠপোষকতায় বাংলার স্থাপত্য শিল্পে এক নতুন ধারার সূচনা হয়েছিল, যার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পান্ডুয়ার আদিনা মসজিদ এবং একঢালা দুর্গের ধ্বংসাবশেষ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1358 খ্রিস্টাব্দে এই মহান শাসক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলার ইতিহাসে এক শক্তিশালী ও গৌরবময় অধ্যায়ের অবসান হলেও তার উত্তরাধিকার ছিল চিরস্থায়ী। বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের স্ত্রী এবং সন্তানদের বিষয়ে ইতিহাসের নির্ভরযোগ্য তথ্য থেকে ব্যাপক আকারে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় যে তার পুত্র সিকান্দার শাহ ইলিয়াস শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং ইলিয়াস শাহী বংশের শাসনধারাকে সুসংহত করেন। সিকান্দার শাহ তার পিতার প্রশাসনিক কাঠামো ও সামরিক নীতির ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘকাল শাসন করেছিলেন। ইতিহাসের তথ্যমতে শামসুদ্দীন ইলিয়াস শাহের উত্তরাধিকার মূলত সিকান্দার শাহের শাসনামলের মাধ্যমেই প্রতিফলিত হয়েছে। শামসুদ্দীন ইলিয়াস শাহ কেবল একজন সুলতানই ছিলেন না, তিনি ছিলেন বাঙালির আত্মপরিচয়ের কারিগর। তিনি শিখিয়েছিলেন কিভাবে বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলা করে নিজের স্বাধীনতা রক্ষা করতে হয়। তার দূরদর্শিতা, সাহস এবং প্রশাসনিক দক্ষতা বাংলাকে মধ্যযুগের ভারতের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমান বাংলার যে অখণ্ড রূপ এবং বাঙালির যে স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়, তার মূলে রয়েছে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের সেই ঐতিহাসিক প্রচেষ্টা। ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এক স্বাধীনচেতা বীর এবং ঐক্যবদ্ধ বাংলার স্বপ্নদ্রষ্টা হিসেবে।